হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাওন আহমেদ তুষার আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছিল উপমিত এবং উপমান কর্মধারয় সমাস। আজকে আমরা আলোচনা করব মধ্যপদলোপী আর হচ্ছে রূপক আর সাধারণ কর্মধারয় সমাস, তাই তো? খেয়াল করেন শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয়। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা উপমিততে দেখেছিলাম। আচ্ছা, মধ্যপদলোপীটা আগে আমরা লিখে ফেলি। দেখেন, এটার পূর্বপদ হবে বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য প্লাস পরপদ যেটা সেটাও হবে বিশেষ্য। পরপদ এটাও হবে কি বিশেষ্য। দেখেন তো কোনটার সাথে মিলতেছে। তুলনা বোঝায় না, তুলনা বোঝায় না। খেয়াল করেন শিক্ষার্থীরা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মধ্যপদ লোপ পাবে, লোপ পাবে। খেয়াল করেন শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমরা উপমিত কর্মধারয় সমাসে দেখেছিলাম যে পূর্বপদ বিশেষ্য হয়, পরপদ বিশেষ্য হয়, তাই তো? এবার খেয়াল করেন, এইখানেও দেখেন পূর্বপদ বিশেষ্য আবার পরপদ বিশেষ্য, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে আমরা দেখেছিলাম যে অবাস্তব তুলনা হইতে, অবাস্তব তুলনা বোঝাতে, কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় যে সমাস সেখানে কোনো তুলনা নাই, তাই তো? আর খেয়াল করেন, এখানে আরো একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে মধ্যপদ মানে ব্যাস বাক্য থেকে মাঝখানের পদ কি পাবে? লোপ পাবে। মাঝখানের পদ কি হবে? লোপ পাবে, তাই তো? এবার খেয়াল করেন, আমরা বললাম ঝালমুড়ি, ঝালমুড়ি। দেখেন, প্রথমত ঝাল এটা হচ্ছে নাউন বিশেষ্য, মুড়ি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে দেখেন ঝালমুড়ি, এখানে কি কোনো তুলনা বোঝাইছে? এখানে কি কোনো তুলনা বোঝাইছে? না, এখানে কোনো তুলনা বোঝাই নাই। এই যে ঝাল একটা পদ, মুড়ি একটা পদ, তাই তো? দুটাই বিশেষ্য বোঝাইছে এবং এখানে কোনো তুলনা বোঝাই নাই। এবং এটার যদি ব্যাস বাক্য আমরা খেয়াল করি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। খেয়াল করেন শিক্ষার্থীরা, এই যে ঝাল মিশ্রিত মুড়ি, দেখেন ঝাল আছে আবার মুড়ি পরপদে আছে, কিন্তু মাঝখান থেকে কি নাই? মাঝখান থেকে মিশ্রিতটা হারায় গেছে, মিশ্রিতটা নাই। আমি আবারও বলছি, তিনটা জিনিস দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন সমাস। ফার্স্ট ওয়ান ইজ, আমরা দেখব উভয় পদে কি আছে? বিশেষ্য বিশেষ্য, ওকে ফাইন, মিলে যায়। কার সাথে মিলে যায়? উপমিত কর্মধারের সাথে মিলে যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন উপমিত কর্মধারয় সমাসে কিন্তু সুন্দর একটা মিথ্যা তুলনা বোঝায়, তাই না? অবাস্তব তুলনা বোঝায়, কিন্তু এখানে কোনো তুলনাই বোঝায় না। আমি আরো যদি উদাহরণ দেই, আমি বললাম শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাই না? তাহলে দেখেন শিক্ষামন্ত্রী বানান, তাহলে দেখেন শিক্ষা হচ্ছে বিশেষ্য, মন্ত্রীটা কি? মন্ত্রীটা হচ্ছে বিশেষ্য। তাহলে তাহলে শিক্ষা মন্ত্রী এটা কি কোনো তুলনা বোঝায়? এটা কোনো তুলনা বোঝায় না শিক্ষার্থীরা। তারপরে খেয়াল করেন, এটার যদি ব্যাস বাক্য আমরা দেখি, শিক্ষা বিষয়ক, শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাই তো? খেয়াল করেন, শিক্ষা বিষয়ক মন্ত্রী, পূর্বপদে শিক্ষা আছে, পরপদে মন্ত্রী আছে, মাঝখান থেকে কি নাই? মাঝখান থেকে বিষয়কটা নাই। কি নাই? বিষয়কটা নাই। তাহলে মধ্যপদ লোপ পাইছে না, এই জন্য এটা নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি যদি আরো কয়েকটা উদাহরণ দিতে চাই, যেমন দেখেন পদার্থবিদ্যা, পদার্থ বিষয়ক বিদ্যা, পদার্থ এটাও নাউন, আবার বিদ্যা ওইটাও নাউন, পদার্থ বিষয়ক বিদ্যা। তাহলে তাহলে পদার্থ পরপদে আছে, বিষয়কটাও, পদার্থ পূর্বপদে আছে, পরপদে বিদ্যা আছে, পদার্থ বিদ্যা, মাঝখান থেকে কি লোপ পাইছে? বিষয়কটা লোপ পাইছে। সো ওইটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ, যেমন দেখেন শিক্ষার্থীরা, আমি বললাম হাত ঘড়ি, হাত ঘড়ি। খেয়াল করেন শিক্ষার্থীরা, প্রথমত হাত ঘড়ি, হাত এটাও নাউন, ঘড়ি এটাও নাউন, দুইটাই বিশেষ্য, তাই তো? এটাও বিশেষ্য, ওইটাও বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। তাহলে আমরা ধরে নিলাম যে এটা উপমিত কর্মধারয় সমাস। তারপরে এখানে দেখেন তো,
এখানে কি কোনো তুলনা বোঝাচ্ছে না? তার মানে কি? তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য করেন হাতে পড়ার ঘড়ি, হাতে পড়ার ঘড়ি। তাহলে দেখেন ঘড়ি পদটাও বিদ্যমান আছে, হাতটাও বিদ্যমান আছে, নাই কি মাঝখানে পড়ার যে পদ সেটা লোপ পেয়েছে, তাই না? তাহলে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আরো একটা উদাহরণ দেই, যেমন এমনও হতে পারে যে এই উদাহরণ থেকে আপনাদের এসএসসি এইচএসসি তে কমন পড়ে যেতে পারে। স্মৃতি সৌধ, সৌধ। প্রথমত দেখেন স্মৃতি এটা হচ্ছে নাউন, সৌধ এটা হচ্ছে নাউন, তাই না? এবার খেয়াল করেন দুইটাই নাউন নাউন আমরা পেয়ে গেছি। এবার দেখেন স্মৃতি সৌধ এটা কি কোনো তুলনা বোঝায়? এটা কি ওই যে চন্দ্রমুখ, তারপর হচ্ছে কাজল কালো, এই টাইপের তুলনা বোঝায়? হস্তি মূর্খ, তুষার শুভ্র, এই টাইপের তুলনা বোঝায় না? তুলনা বোঝায় না। তাহলে এটা আমরা ব্যাস বাক্য করি স্মৃতি রক্ষার্থে, রক্ষার্থে সৌধ। স্মৃতি রক্ষার্থে যে সৌধটা নির্মাণ করা হয় সেটাই হচ্ছে স্মৃতিসৌধ। দেখেন পূর্বপদের স্মৃতি ঠিক আছে, পরপদের সৌধ ঠিক আছে, মাঝখান থেকে হারায় গেছে কে? হারায় গেছে আমাদের রক্ষার্থে। তাহলে এটা কোন সমাস? মধ্য পদলোপী সমাস। যেমন দেখেন বাণিজ্য বিদ্যা, বাণিজ্য বিষয়ক বিদ্যা, বাণিজ্য আছে, পরপদে বিদ্যাও আছে, কি নাই? বাণিজ্যটা মাঝখান থেকে লোপ পেয়েছে, তাই তো? তাহলে এটা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, পার্সোনালি আপনাকে বোঝাই দিব। এরপর খেয়াল করেন শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কি দেখব? রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, রূপক কর্মধারয় সমাস একদম ইজি। যেমন দেখেন দুইটা টেকনিক জাস্ট মনে রাখবেন, সেটা হচ্ছে যে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে রূপ কথাটি আসবে, হ্যাঁ রূপ শব্দটি, শব্দটি বসবে। আর আরেকটা আরেকটা সুন্দর টেকনিক আমরা মনে রাখবো, সেটা হলো পূর্বপদ অদৃশ্য, অদৃশ্য প্লাস পর যেই পদ, পরের যেই পদটা থাকে পরপদ দৃশ্য। পূর্বপদ অদৃশ্য, পরপদ দৃশ্য, এই জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, আপনার রূপক কর্মধারায় একদম শেষ। আমরা উদাহরণে চলে আসি। আমি বললাম মন মাঝি, মন মাঝি। দেখেন শিক্ষার্থীরা, আপনারা পূর্ব পদের দিকে তাকান, মন এটা অদৃশ্য, মনকে কি আপনি দেখতে পান? মনকে কি দেখা যায়? না। মাঝিকে দেখতে পান? অবশ্যই মাঝিকে দেখা যায়। দেখেন পূর্বপদ অদৃশ্য, পূর্বপদ অদৃশ্য, পরপদ দৃশ্য, তাহলে কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। এখন যারা এইচএসসি তে ব্যাস বাক্য করবেন, মানে আপনারা সমস্ত পদ থেকে ব্যাস বাক্য করবেন, তারা কিভাবে করবেন দেখেন, খেয়াল করেন। দেখেন আপনারা জাস্ট মাঝখানে কি কি লাগাই দিবেন? মাঝখানে রূপ কথাটা লাগাই দিবেন, হয়ে যাবে ব্যাস বাক্য। মন রূপ মাঝি, শেষ। মন রূপ মাঝি, শেষ। তারপরে দেখেন আমি বললাম জীবন, জীবন তরী, জীবন তরী বাইতে হবে, হ্যাঁ এই দেখেন জীবন তরী, জীবন, জীবনটা হচ্ছে অদৃশ্য, পূর্বপদ অদৃশ্য, জীবনটা কি? অদৃশ্য, তরী, তরীটা কি? দৃশ্য, তাই তো? তরীটা দৃশ্য। তাহলে এটার ব্যাস বাক্য করেন জীবন, জীবন রূপ তরী, জীবন রূপ তরী। দেখেন কত ইজি। আরো উদাহরণ যদি আমি দেই, আমি বললাম দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা উদাহরণ। আমি বললাম বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। খেয়াল করেন বিষাদ, বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট হতাশা, ঠিক আছে? আপনি দুঃখ কষ্ট হতাশা কি দেখতে পান? দেখতে পান না। তাহলে এই বিষাদটা হচ্ছে কি? অদৃশ্য, তাই তো? পূর্বপদ অদৃশ্য, পরপদ সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সাগর, হ্যাঁ আপনি সাগরকে দেখতে পান না? সাগরকে দেখতে পান, তাহলে পরপদ হচ্ছে দৃশ্য। তাহলে এটা কোন সমাস? এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আর মাঝখানে ব্যাস বাক্য করার সময় কি আসবে? মাঝখানে একটা রূপ কথা আসবে। তাহলে বসান বিষাদ রূপ, বিষাদ রূপ সিন্ধু। দেখেন কত ইজি। রূপক কর্মধারয় হচ্ছে সবচাইতে ইজি সমাস সমাসের মধ্যে। তারপরে দেখেন আমি বললাম ভব নদী, ভব নদী।
খেয়াল করেন, ভব মানে হচ্ছে সংসার, ভব মানে কি সংসার, দেখা যায়। আচ্ছা, নদী, নদীটা হচ্ছে আমরা জানি, দেখেন সংসার ভব, ভবটাকে আমরা দেখতে পারি না, তাই না, অদৃশ্য পদ, আর নদীটা দৃশ্য পদ। এটার ব্যাস বাক্য করেন ভব রূপ নদী, ঠিক আছে, ভবরূপ নদী। এ তো হয়ে গেল। আশা করি রূপক কর্মধারয় সমাস সবচাইতে ভালো বুঝতে পারছেন, তাই না? এবার আসেন সাধারণ কর্মধারয় সমাসে আমরা জাম্প করব। খেয়াল করেন শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস। খেয়াল করেন শিক্ষার্থীরা, সাধারণ কর্মধারয় সমাস জাস্ট দুইটা কথা মনে রাখবেন, জাস্ট দুইটা কথা মনে রাখবেন। সাধারণ কর্মধারয় সমাস ইকুয়াল টু ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে? জিনিস দুইটা কি কি? প্রথমত পূর্বপদ, পূর্বপদ প্লাস পরপদ, প্লাস না, পূর্বপদ এবং লেখেন, পূর্বপদ এবং পরপদ একই ব্যক্তি, একই ব্যক্তি বা বস্তু বোঝাবে, ব্যক্তি বা বস্তু বোঝায়, একই ব্যক্তি বা বস্তু বোঝায়। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে মাঝে, ব্যাস বাক্যে, ব্যাস বাক্যের মাঝে সাপেক্ষ সর্বনাম বসে। কি বসে? সাপেক্ষ সর্বনাম, সর্বনাম বসে। সাপেক্ষ সর্বনাম কোনগুলা? সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে, তারপরে হলো যিনি তিনি, যিনি তিনি, তারপরে হচ্ছে যেমন তেমন, যেমন তেমন, যে সে, তারপরে বললাম যে সে, এগুলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, তাই তো? এবার খেয়াল করেন, আমি উদাহরণ দিলাম, আমি উদাহরণ দিলাম হচ্ছে জজ সাহেব, জজ সাহেব। খেয়াল করেন, প্রথমত জজ সাহেব মানে আমরা যাকে জজ সাহেব বলতেছি, আমরা কি জজ একজনকে বলতেছি আর ওনার নানারে আমরা সাহেব বলতেছি? না, আমরা জজ সাহেব একদম একজনকে বলতেছি, যে জজ সাহেব, মেম সাহেব, আমরা একজনকে বলতেছি না? তাহলে দেখেন, পূর্বপদ এবং পরপদ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? এবার এটার ব্যাস বাক্য করেন, দেখেন যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, তাই তো? ব্যাস বাক্য শেষ। তারপরে আসেন, বললাম চালাক চতুর, চালাক, চালাক চতুর। খেয়াল করেন, আমি বললাম একটা ছেলেকে যে তুমি অনেক চালাক চতুর, দেখেন চালাকও আমি হেতরে বলছি, চতুরে আমি তারই বলছি, তাহলে চালাক চতুর দুইটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাইছে, তাই না? একই ব্যক্তিকে বোঝাইছে, তাহলে দেখেন যে চালাক সে চতুর, ঠিক আছে, চালাক চতুর। তারপরে খেয়াল করেন, তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, আমি বললাম আলু সিদ্ধ, আলু সিদ্ধ। খেয়াল করেন শিক্ষার্থীরা, দেখেন আলু এবং সিদ্ধ দুইটাকে কি আপনি আলাদা আলাদা জিনিস বুঝতেছেন? যে আলু সেই আলু সিদ্ধ, তাই না? আপনি কি আলু সিদ্ধ মানে আলু এবং কুমড়ারে বোঝেন? আলু সিদ্ধ মানে আলু এবং বেগুন সিদ্ধকে বোঝেন না, আপনি জাস্ট আলু সিদ্ধকেই বোঝেন। তাহলে দুইটা একই বোঝাচ্ছে, তাহলে কোন সমাস? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে দেখেন আলু, আলু না, হবে হচ্ছে সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, তাই তো? দেখেন মাঝখানে যে আসছে, যিনি তিনি আসছে, তাহলে কি তাহলে হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। আরো একটা দিলাম, বললাম মহানবী, মহানবী। খেয়াল করেন, মহানবী বলতে আমরা একজন নবী, নবীকেই বুঝি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝি আমরা। তাহলে দেখেন মহানবী, এটা কি হবে ব্যাস বাক্য? মহান যে নবী, মহান যে নবী, তাই তো? দেখেন এখানে যে কথাটা আসছে, শিক্ষার্থীরা আশা করি আপনারা কর্মধারয় সমাসটাও খুব 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 ভালো মতো বুঝতে পারছেন। আর একটা সমাস বাকি আছে, যেটা হচ্ছে এসএসসি তে ইনক্লুড করা হয়েছে নতুন বইয়ে, সেটা নাম হচ্ছে দিগ্গু কর্মধারয় সমাস, সেটা দেখবো আমরা। তারপরে দেখেন শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো দিগ্গু কর্মধারয় সমাস। প্রথমত খেয়াল করেন, দিগ্গু কর্মধারয় সমাস একদম সিম্পল, আপনারা জাস্ট এটা এসএসসির, এমনি ইন্টারের যারা আছে তাদের হচ্ছে দিগ্গু সমাস ফুল পড়তে হবে, আর এসএসসির এই জাস্ট এইটুকু পড়লেই হয়ে যাবে।
দেখেন এক কথায় শেষ, সেটা হচ্ছে পূর্বপদে সংখ্যা থাকবে, পূর্বপদে সংখ্যা থাকবে। ঠিক আছে, শেষ। যেমন উদাহরণে আসি, এই দুইটা উদাহরণ আপনাদের বইয়ে দেওয়া আছে, এই দুইটা উদাহরণ পড়লেই গুড এনাফ। প্রথমে দেখেন ত্রিফলা, এই যে পূর্বপদে সংখ্যা আছে, এটা চোখ বুঝে কি, চোখ বুঝে হচ্ছে আপনারা দ্বিগু কর্মধারয় সমাস দিয়ে দিবেন। যেমন তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার। তারপরে দেখেন বললাম চৌরাস্তা। খেয়াল করেন শিক্ষার্থীরা, এই যে চৌ মানে হচ্ছে চার, চৌ দেখছেন তো এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে দীর্ঘ কর্মধারয় সমাস হয়ে যাবে, চার রাস্তার মিলন, চার রাস্তার মিলন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন আমাদের দীর্ঘ কর্মধারয় সমাসও শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করতেছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের সাপোর্ট দিতে থাকবেন। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।